হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমি আজকে সোনালী মুরগি আলু দিয়ে রান্না করে দেখাবো। তবে এই মুরগি রান্নাটা কিন্তু ভীষণই মজাদার এবং টেস্টি হবে। যে আপনার হাতের রান্নাটা খাবে সেই কিন্তু আপনার হাতের রান্নার ফ্যান হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি মুরগির মাংস ধুয়ে নিয়েছি, 2টা সোনালী মুরগি। আর চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি। প্রথমে আমি তেলটা কম দেব, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আস্ত একটা তেজপাতা আমি ধুয়ে সেটাকে চিড়ে দিয়েছি তেলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি দারচিনি 3 টুকরো, এলাচ 3 টুকরো। এগুলো দিয়ে আমি ভালোভাবে এই মশলাগুলো পেঁয়াজ তেলের সাথে একসাথে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে লাল করে নেওয়ার পর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো এখন হলুদের গুঁড়া 2 চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1.5 চামচ পরিমাণ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখানে আমি লাল মরিচের গুঁড়াটা দিয়েছি। আর দিয়ে দেবো একটু পানি, যেহেতু পেঁয়াজটা আমার পুড়ে যাচ্ছিল তাই একটু পানি দিয়ে মশলাটা আমি শিথিল করে নিলাম, তা না হলে কিন্তু মশলাটা নিচ থেকে পুড়ে যেতে পারে। আর এইভাবে এখন আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট 2 চামচ করে। আসলে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দেওয়া উচিত। যেহেতু আমার এই মুরগিটা হবে একদম লাল ঝোল মুরগির রেসিপি, তাই এখানে আমি একদম লাল করা ঝালটাই নিয়েছি, মরিচের গুঁড়াটা। তো আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালোভাবে এটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1.5 চামচের মতো, জিরার গুঁড়া 2 চামচ। সব মশলাগুলো আমি আবার একটু কষিয়ে নিচ্ছি, আর এখন আর একটু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে মশলাগুলো একে একে দেওয়াতে এগুলো কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু পানি দিয়ে এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব আমার ধুয়ে রাখা সেই মুরগির মাংসগুলো, সোনালী মুরগির মাংস। এখানে আমি 2টা মুরগির শুধু সলিড মাংসগুলো নিয়েছি আর পাখাগুলো নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো মাংস দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে এই মশলার সাথে ভালোভাবে আমি কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে না উঠছে। তো যেহেতু সোনালী মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এখানে আমি বড় বড় করে এক একটা আলুকে 4 পিস করে নিয়েছি, বড় বড় আলু। সেই আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন আমি দিয়ে দেব এই মুরগির মাংসের সাথে। আর মশলার সাথে একসাথেই আমি কষিয়ে নিচ্ছি এই আলুগুলোকেই। দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু বেশ বড় সাইজের কেটে নিয়েছি, যেহেতু আমি মুরগির সাথে একসাথে দেব। আর সোনালী মুরগি কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় নেয় না, তাই আলুগুলো মুরগির সাথেই আমি দিয়ে দেব। কি বলবো বন্ধুরা, এইভাবে একবার রান্না করে তোমার আত্মীয় স্বজন কিংবা পরিবারের লোকদের সাথে যদি শেয়ার করো, দেখবে তারা তোমার এই রান্না খেয়ে কিন্তু একদম আঙুল চেটে পেটে খেতে চাইবে। তো এখন আমি সর্বশেষ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আসলে একটু কমই দেওয়াই ভালো প্রথমে, তারপরে পরে রান্না শেষে দেখে আবার একটু মিশিয়ে নেওয়া যেতে পারে। তো আমি আমার পরিমাণ মতোই নিয়েছি, যেহেতু রান্না করতে করতে এখন আমাদের আসলে পরিমাপ হয়ে যায় কতটুকু লবণ দিলে কতটুকু রান্নায় ঠিক হয়ে যাবে। তো যারা নতুন তারা অবশ্যই আগে কম করে দিতে হবে। তো আমি লবণটা দিয়ে এখন কিন্তু ভালোভাবে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি মুরগি আর আলুর সাথে। তো কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেবো সয়া সস 1 টেবিল চামচের মতো। লবণটা আরও একটা কারণে আমি কম দিতে বলেছি, যেহেতু এখানে আমি সয়া সস ইউজ করেছি, সয়া সসেও কিন্তু লবণ থাকে, তাই শুরুতে লবণ একটু কম দেওয়াই ভালো, তা না হলে তরকারিতে কিন্তু লবণটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি রান্না শেষে দেখা যায় চেখে যে কম হয়েছে, তাহলে একটু অ্যাড করে দেওয়া যেতে পারে, কিন্তু বেশি হলে তো আসলে খাবারটা নষ্ট হয়ে যায়। তো এভাবে সব মশলা দিয়ে আমি কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর এখানে দেখতে পাচ্ছ কিন্তু এই মুরগির মাংস থেকে বেশ কিছুটা ঝোল বেরিয়ে এসেছে। তো ঢাকনা তুলে এখন এটাকে আমি আবার ভালোভাবে জাল করে নিচ্ছি। জাল করে এই যে পানিটা বের হয়েছে সেই ঝোলটাকে আমি একটু কষিয়ে টানিয়ে নেব। আর কিছুক্ষণ ঝোলটা টেনে যাওয়ার পর আমি আবার
মুরগির মাংসের ভিতরে কিন্তু এক্সট্রা পানি দিয়ে দেব মাংস এবং আলু দুটোই সিদ্ধ হওয়ার জন্য। তো পানিটা একদম মাংস এবং আলুর সমান সমান থাকবে, বেশি হওয়া যাবে না, যেহেতু সোনালী মুরগি তাই এই মুরগিটা সিদ্ধ হতে খুব বেশি ঝোল বা পানির প্রয়োজন হয় না, তাই সমান সমান দিলেই হয়ে যাবে। তো এভাবে পানি দিয়ে আমি কিন্তু এটাকে রান্না করতে থাকবো বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত পানি কমে যায় এবং মাংসটাও সিদ্ধ হয়। আর এখন এর মধ্যে আমি কলিজা দুটো দিয়ে দিচ্ছি, কারণ ভুনা করার সময় কলিজা দিলে কলিজা কিন্তু ভেঙে যায়, তাই কলিজা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোল কম দিয়েছি তাই ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর এরকম বলক উঠে আসবে। তো বন্ধুরা, তোমাদের সাথে বলে রাখছি, যদি আমার ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লেগে থাকে আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি বেল বাটনটি প্রেস করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন কিন্তু এই ঝোলটা একদমই টেনে এসেছে, আর দেখতে পাচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিয়েছি। আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমার ঝোলও টেনে গেছে আর সোনালী মুরগি কিন্তু রান্না করাও হয়ে গেছে। তো এখন একটা ট্রিক্স আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আসলে বহুগুণ বেড়ে যায় এই ট্রিক্সটা ফলো করলে মুরগির মাংসের স্বাদটা। তো এখন আমি এটা এক পাশে রেখে দিয়ে এখানে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে আমি কিন্তু এখানে তেল কম দিয়েছি, তো কড়াইয়ে আমি তেল আর পেঁয়াজ কিন্তু দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে আমি বেরেস্তা করে নেব। তো পেঁয়াজটা ভেজে আমি বেরেস্তা করে নিয়েছি। এখন এই রান্না করা মুরগির মাংসের ভিতরে এই তেল সহ পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি অ্যাড করে। তো এই ট্রিক্সটা যদি তোমরা ফলো করো, যে কোনো মাংস রান্নার পরে যদি এই পেঁয়াজ বেরেস্তা করে তোমরা দাও বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদের রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, যা কিনা তোমরা কল্পনাও করতে পারবে না, এবং যে খাবে সেই তোমার প্রশংসা করতে বাধ্য হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে কিন্তু আমি আরেকবার বলক উঠিয়ে নেব মাংসটায়। তো যেই কথা সেই কাজ, আমি কিন্তু মাংসটা বলক উঠিয়ে নিয়েছি। তো আমার মাংসটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন সার্ভ করার পালা। তো দেখতে থাকো আমার এই সার্ভ করা মাংসটা। আসলে দেখতে পাচ্ছ তোমরা রান্না করার পর কতটা কালারফুল আর দেখতে লোভনীয় হয়েছে। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।